আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আজকে পড়াবো নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের 3, 4 এবং 5 নং কোয়েশ্চেন অ্যান্সার কিভাবে করতে হয় সেটি। আমরা জানি 3 নং কোয়েশ্চেনের একটি প্যাসেজ দেওয়া থাকে, তোমাদের টেক্সট বুক থেকে একটি প্যাসেজ দেওয়া থাকে, সেটির অ্যান্সার করতে হয়, গ্যাপ ফিলিং করতে হয়। এরপরে 4 নংয়ে আরেকটি প্যাসেজ দেওয়া থাকে, এটি আনসিন একটি প্যাসেজ। এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার করে এখানে গ্যাপগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করতে হয়। এরপরে ওই প্যাসেজটিরই একটি সামারি লিখতে হয়। তো এখানে সামারিতে 10 এবং ইনফরমেশন ট্রান্সফারে 5 এবং এখানে যে গ্যাপ ফিলিংটি থাকে সিন প্যাসেজ থেকে সেটিতে 5, মোট 20 নম্বরের এই কোয়েশ্চেনগুলো। তাই এটি বেশ গুরুত্বপূর্ণ, তোমরা খুব খেয়াল করে এই ক্লাসটি করবে, তাহলে তোমাদের এই 3, 4 এবং 5 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। আমি প্রথমে প্যাসেজটি পড়ছি। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। মাছের জনসংখ্যা বৃদ্ধি খুবই বিপজ্জনক অবস্থায় আছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বা বৈশ্বিক উষ্ণতার কারণে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার, লেকস অ্যান্ড সিজ। জলবায়ু পরিবর্তনের ফলে বা জলবায়ু পরিবর্তন বাড়ছে এবং পানির উষ্ণতা বাড়ছে কোথায়? নদীতে, হ্রদে এবং সাগরে। This means there is less food and oxygen available for fish. এর মানে হচ্ছে মাছের খাবারের এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। It also means the fish may not grow fully. এর আরো মানে হচ্ছে ভালোভাবে মাছের বংশবৃদ্ধি হয় না, and may have fewer offspring. এবং মাছ তাদের যে বংশ বিস্তারটি করতে পারে না ঠিক মতো। মাছের যে স্বাভাবিক বৃদ্ধি সেটাও হয় না এবং মাছের বংশ বৃদ্ধিতেও বাধা পড়ে। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট। কিছু মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে বা যাবে ইফ টেম্পারেচার্স রাইজ ইভেন বাই 1 or 2 degrees। যদি এই উষ্ণতা আর 1 বা 2 ডিগ্রি বেড়ে যায় তাহলে কিছু মাছ একদমই বিলুপ্ত হয়ে যাবে। Climate change increases the pressure on fish population. বা জলবায়ু যে পরিবর্তন সেটা চাপ সৃষ্টি করে, যে মাছের যে সংখ্যা বৃদ্ধি সেটার উপর একটি চাপ সৃষ্টি করে। Fishes are one of the world's most valuable biological assets. মাছ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জৈবিক যে সম্পদ সেটি। 40% of people in the world eat fish as their main source of protein. প্রোটিনের মূল উৎস এর জন্য পৃথিবীর প্রায় 40% মানুষ মাছ খায়। If we fail to reduce greenhouse gas emissions, we will increase the pressures on fish. আমরা যদি গ্রিনহাউস গ্যাসের যে নির্গমন এটা বন্ধ করতে ব্যর্থ হই তাহলে মাছের উপরে চাপ সৃষ্টি হবে। As a result, people who depend on fish will suffer from hunger and poverty. ফলে যেই মানুষগুলো মাছের উপর নির্ভর করে তারা সাফার করবে, তারা ভুগবে। এবং কিসের জন্য ভুগবে? তারা ক্ষুধায় ভুগবে এবং দারিদ্রতায় ভুগতে পারে। এবার আমরা এখানে যে গ্যাপ ফিলিংটি দেওয়া আছে সেটি একটু আমরা খেয়াল করি। ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট। আমরা ওখান থেকে আইডিয়া নিয়েছি যে ফিশ আসলে কি, সেটা আইডিয়া নিয়েছি। সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ অ্যাসেটস। কি অ্যাসেটস? এটা এখানে একটি অ্যাডজেক্টিভ তোমরা দিতে পারো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। Fish is one of the most important assets. Many people of the world eat fish as the main source of protein.
বহু মানুষ প্রোটিনের মেইন সোর্সের জন্য বা মেইন উৎস যেটা সেটার জন্য কি করে, মাছ খায়। মেনি পিপুল অলসো আর্ন দেয়ার, আরও অনেক মানুষ আর্ন দেয়ার, এখানে আর্নের ফলে আমরা বুঝতে পারছি যে কি বলতে চাচ্ছে। আর্ন দেয়ার ড্যাশ বাই ফিশিং, আর্ন দেয়ার কি, আর্ন দেয়ার, তোমরা আইডিয়া করতে পারছো, লাইভলিহুড বাই ফিশিং, অর্থাৎ বহু মানুষ এই ফিশিং করে জীবন নির্বাহ করে। বাট দে আর নট ফ্রি ফ্রম ডেঞ্জার, কিন্তু তারা বিপদ থেকে মুক্ত নয়। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য মেজর ড্যাশ ফর এক্সটিংশন, কি গ্লোবাল ওয়ার্মিংটা মেজর কি হতে পারে, এই যে যে বিলুপ্ত হয়ে যাওয়া মাছ, এটা মেজর থ্রেট হতে পারে ফর এক্সটিংশন। ক্লাইমেট চেঞ্জ বিয়ার্স আ গ্রেট ইফেক্ট অন দেয়ার লাইভস, এই যে যে জলবায়ু পরিবর্তন এটি তাদের জীবনের উপরে একটি বড় প্রভাব ফেলে। ইফ গ্লোবাল ওয়ার্মিং ক্যান নট বি ড্যাশ, দ্য ফুল গ্রোথ অফ ফিশ উইল বি হিন্ডার্ড। ইফ গ্লোবাল ওয়ার্মিং ক্যান নট বি কন্ট্রোলড, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু দ্য ফুল গ্রোথ অফ ফিশ উইল বি হিন্ডার্ড, মাছের যে টোটাল বৃদ্ধিটা সেটা কিন্তু অসুবিধায় পড়বে। ইভেন দে ওন্ট বি ড্যাশ টু প্রডিউস, এমনকি তারা ড্যাশ টু এখানে কি হতে পারে, ইভেন দে ওন্ট বি এইবল টু প্রডিউস, এবং তারা এটা বৃদ্ধিও করতে পারবে না, করতে সমর্থ হবে না। ইফ টেম্পারেচার গোজ অন রাইজিং, যদি টেম্পারেচার বৃদ্ধি হতেই থাকে বাই 1 or 2 degrees, 1 অথবা 2 ডিগ্রি যদি বৃদ্ধি হতে পারে, ফিশ মে ফেস এক্সটিংশন, তাহলে মাছ বিলুপ্ত হয়ে যাবে। আমার মনে হয় তোমরা একটা আইডিয়া পেয়েছো যে এখানে মাছের সম্পর্কে যে বিষয়, মাছের বংশবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং, এই যে যে জিনিসগুলি এসেছে সেখান থেকে কিন্তু কাছাকাছিভাবেই কিন্তু এখানে গ্যাপ ফিলিংটা দেওয়া হয়েছে। তুমি এটা বুঝতে পারলে এই প্যাসেজটি যেভাবে দেয়া থাকবে, প্যাসেজের চেয়ে আরও অনেক সহজভাবে এই গ্যাপ ফিলিংটার ইংরেজিটা করা হয়। তাই তোমরা প্রথমেই প্যাসেজটির দিকে নজর দেবে। প্যাসেজটি যদি তুমি খুব সুন্দর করে বাংলাটা বুঝতে পারো তাহলে তোমার জন্য বাকিটুকু সহজ হয়ে যাবে। এরপরে আমরা পরবর্তী প্যাসেজটির দিকে যাই। এখানে মুন্সি আব্দুর রউফের উপরে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, আমি এটি পড়ছি। মুন্সি আব্দুর রউফ ওয়াজ আ ল্যান্স নায়ক ইন ইস্ট পাকিস্তান রাইফেলস ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ল্যান্স নায়ক ছিলেন মুন্সি আব্দুর রউফ। মুন্সি আব্দুর রউফ ওয়াজ বর্ন অন 1 May 1943 at সালামাতপুর ভিলেজ আন্ডার বোয়ালমারি থানা, কারেন্টলি মধুখালী থানা, ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট। তিনি জন্মগ্রহণ করেন 1943 সালের 1 May মধুখালী থানা, ফরিদপুর জেলায়। রউফ had to stop his education at his 8th grade. He joined the, তিনি 8 ক্লাস পর্যন্ত পড়েছিলেন। He joined the East Pakistan Rifles on 8 May 1963. তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসে তিনি জয়েন করেন 8 মে 1963 সালে। He had to increase his age 3 years in order to get the job. চাকরি পাওয়ার জন্য তিনি তার বয়স 3 বছর বৃদ্ধি করে চাকরিতে জয়েন করেন। After the preliminary training at the EPR camp at চুয়াডাঙ্গা, Rauf went to West Pakistan to receive advanced training. চুয়াডাঙ্গায় তিনি EPR এর একটি ট্রেনিং করেন, প্রাইমারি ট্রেনিং, প্রিলিমিনারি বা প্রাথমিক ট্রেনিং করেন। তারপরে তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান ট্রেনিং করার জন্য। He enlisted in the East Bengal Regiment on 8 May 1963. ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি 1963 সালে জয়েন করেন। মুন্সি আব্দুর রউফ embraced martyrdom on 18 April 1971 at কুড়িঘাট in Chittagong Hill Tracks.
after causing extensive damage to Pakistan army with his MG and forcing them to retreat. এখানে একটু বড় সেন্টেন্স, তারপর আমি বলে দিচ্ছি একবারে যে মুন্সি আব্দুর রউফ 18 এপ্রিল 1971 সালে কুড়িঘাট চট্টগ্রাম হিল ট্র্যাক্সের ওখানে তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার ফাইটিংয়ের কারণে, তার সাহসিকতার কারণে শত্রুরা পিছু হটতে বাধ্য হয় এবং তারপরে তিনি শহীদ হন। হি ওয়াজ বেরিড অ্যাট নানিয়ারচর উপজেলা ইন রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। তাকে রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে দাফন করা হয়। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বীর শ্রেষ্ঠ, তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়, উইচ ইজ দ্য হাইয়েস্ট রিকগনিশন অফ ব্রেভারি ইন বাংলাদেশ, সাহসিকতার যেটি বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার। এবার আমরা দেখব এই প্যাসেজটি থেকে কিভাবে ইনফরমেশন যেটা গ্যাপ দেওয়া হয়েছে সেই গ্যাপগুলো কিভাবে পূরণ করা যায়। এখানে গ্যাপগুলো আমরা এখন পূরণ করব। প্রথমে আমরা দেখছি লাইফ স্প্যান ফ্রম 1 মে 1943 টু, অর্থাৎ তার জীবনকাল 1943 সালের মে থেকে কোন পর্যন্ত ছিল। আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি, তোমরা ইনফরমেশনগুলো এখান থেকে পড়ে আন্ডারলাইন করবে। আমরা দেখছি যে উনি মারা গিয়েছিলেন, অর্থাৎ শহীদত্ব গ্রহণ করেছিলেন 18 এপ্রিল 1971। তো এটা আমরা এখানে বসিয়ে দেব, এই গ্যাপের এখানে আমরা ইনফরমেশনটি এনে এখানে বসিয়ে দেব। এরপরে আমরা দেখছি এরপরেরটি, অর্থাৎ 2 নম্বরে কিভাবে দেয়া আছে। তোমরা জানো যে এখানে হু, হোয়াট, ইভেন্ট, অ্যাক্টিভিটি, টাইম, ওয়েন, প্লেস, ওয়্যার, ইভেন্ট, আউটকাম, অর্থাৎ এখানে উপরে যেটি লেখা থাকবে সেই ইনফরমেশন অনুযায়ী, সেটা অনুযায়ী আমাদেরকে এখানে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। তো এখানে মুন্সি আব্দুর রউফ এডুকেশন হ্যাড টু স্টপ, অর্থাৎ তিনি এডুকেশন কোথায় স্টপ করেছিলেন, এর টাইমটা দিতে হবে, বা ওয়েন, কখন তিনি তার পড়াশোনা শেষ করেছিলেন। এখানে আমি দেখছি যে অ্যাট হিজ 8th গ্রেড, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত তিনি সেখানেই স্টপ হয়েছিলেন। তাহলে 8 গ্রেড এখানে দিয়ে দেব আমরা, 8 গ্রেড, অ্যাট হিজ 8th গ্রেড, পুরোটাই লিখে দিতে হবে। এরপরে দেখছি 3 নম্বর, মুন্সি আব্দুর রউফ প্রফেশনাল লাইফ, তার প্রফেশনাল অর্থাৎ তার পেশাগত জীবন। এখানে 3 নম্বরে গ্যাপ দেখছি, আমরা উপরের দিকে তাকাবো। ইভেন্ট, অ্যাক্টিভিটি, অর্থাৎ তার প্রফেশনাল লাইফ, এই যে তার অ্যাক্টিভিটিটা, এখানে ইভেন্ট বা অ্যাক্টিভিটিটা কী ছিল সেটা এখানে দেয়া আছে। হি এনলিস্টেড ইন দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অন 8 মে 1963। তার মানে এখানে এনলিস্টেড কথাটি তোমরা বসিয়ে দেবে, এনলিস্টেড, তিনি এখানে যোগ দিয়েছিলেন। এরপরে আছে আমরা এখানে যে গ্যাপটি দেখছি সেটা হচ্ছে তার হু, কে, স্যাক্রিফাইস, এমব্রেসড মার্টারডম, স্যাক্রিফাইস, এমব্রেসড মার্টারডম 18 এপ্রিল 1971, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি কে, উনি মুন্সি আব্দুর রউফ, যেখানে এটা দেয়া আছে সেটা এখানে বসবে। তারপরে এখানে বলছে প্লেস, ওয়্যার, কোথায় তিনি শহীদ হয়েছিলেন সেটি এখানে লিখতে হবে। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কুড়িঘাট ইন চিটাগাং হিল ট্র্যাক্স, অর্থাৎ এই কুড়িঘাট ইন চিটাগাং হিল ট্র্যাক্স, এটা এখানে বসিয়ে দেবে। আমার মনে হয় এই বিষয়টি তোমরা খুব কঠিন না তোমাদের কাছে, তোমরা যেহেতু আগেও করেছো, সুতরাং এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং এভাবেই তোমরা পূরণ করবে। এরপরে আমরা চলে যাব সামারি রাইটিংয়ে। সামারি রাইটিংটা তোমরা নিজের ভাষায় লিখবে। সামারি রাইটিংয়ের নিয়ম হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এটি তোমরা প্যাসেজটি পড়বে, প্যাসেজটি পড়ার পরে এখান থেকে হুবহু কিন্তু উঠিয়ে দিলে হবে না। এটি তোমরা এই প্যাসেজটি যে কটি ওয়ার্ডের হবে, যদি 150 ওয়ার্ডের হয় তাহলে তুমি 50 ওয়ার্ড লিখবে, মাত্র 50 ওয়ার্ড, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। 1 ভাগ অর্থাৎ ওয়ার্ড কাউন্ট করে তারপর 3 দিয়ে ভাগ দিয়ে যেটি হবে সেটি তোমাদেরকে লিখতে হবে। 150 ওয়ার্ড হলে সেখানে তোমাদেরকে লিখতে হবে মাত্র 50 ওয়ার্ড, কিন্তু এই 50টি ওয়ার্ড লিখবে তুমি নিজের ভাষায়। প্যাসেজটি তুমি পড়ে বুঝে তারপর
তুমি সেখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে নিজের ভাষায় তুমি সামারিটা লিখবে। সামারিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামারিতে 10 মার্কস। এই 10 মার্কসটি পেতে হলে তোমাকে নিয়মকানুন ফলো করে নিজের ভাষায় সামারিটা লিখতে হবে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝেছো। তোমরা বাসায় এখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। খোদা হাফেজ।